নমস্কার, প্রাণারামের দর্শকদের স্বাগত জানাই। আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ স্বামী শিবময়ানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। পল্লী উন্নয়নে মহারাজের আগ্রহের সীমা ছিল না। গ্রামের নালী পরিষ্কার করার কাজে তিনি অগ্রণী। তার এক ছাত্রের স্মৃতি, সারগাছির তেঁতুলতলা থেকে সোজা যে রাস্তাটা আমাদের স্কুলের সামনে দিয়ে গেছে বাণীনাথপুরের দিকে, সেই মাটির রাস্তার পাশের নয়াঞ্জলির মতো নালীটাকে পরিষ্কার করা হবে। সেদিন রণেন মহারাজের যে রূপ দেখেছি সে আজও অম্লান। পরনের ধুতিটাকে হাঁটুর উপর ভাঁজ করে উঠিয়ে হাতে কোদাল নিয়ে তিনি একাই 100। নোংরা কুকুর বেড়ালের মল তো আছেই, তবে সেদিন সকালের মানুষের মলই বেশি। মহারাজের কোনো ভ্রুক্ষেপ নেই বা কোনো বিকার নেই। অন্য কাউকে কিছু করতেও বলছেন না। আমরা হয় সামনে একটু একটু সাফ করছি ওপর, আর না হলে পিছন নোংরা তুলছি। কিন্তু ওই সোনার রঙের দেহে মুখে চোখে ঘাম ঝরে পড়ছে, আর অফুরন্ত উৎসাহে আমাদের এগিয়ে নিয়ে চলেছেন কোদাল হাতে। সেদিনের সেই শিক্ষা আমার জীবনের একটা দিক খুলে দেয়। তারপর থেকে আজ পর্যন্ত আমি যখন যেখানে থেকেছি, সে ভাড়া বাড়িতেই হোক বা কোম্পানির কোয়ার্টারেই হোক অথবা নিজের বাড়ি, কোথাও কোনো দিন নিজে ছাড়া অন্য কাউকে আমার পায়খানা পরিষ্কার করতে দিইনি। আজকে বুঝতে পারি লিডারশিপ কোয়ালিটি কাকে বলে। কর্তৃপক্ষের নির্দেশে ব্রহ্মচারী রণেন 1960 সাল থেকে 1961 সাল পর্যন্ত বেলুড় মঠে সারদাপীঠের শিক্ষণ মন্দিরে আসেন। বিএড কলেজ তখন বিটি কলেজ হিসাবে পরিচিত ছিল, এবং বিটি পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর 1965-67 বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে কাটান। সে সময় মঠে স্বামী মাধবানন্দজি, দয়ানন্দজি, জ্যোতিষ্বরানন্দজি, ওঙ্কারানন্দজি, বীরেশ্বরানন্দজি, রঙ্গনাথানন্দজি প্রমুখ বিশিষ্ট সন্ন্যাসীদের কাছ থেকে দেখার ও তাঁদের কথা শোনার সৌভাগ্য হয় তার। ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে থাকাকালীন তিনি বেলুড় মঠের পরিবেশ আরও ভালো করে আত্মীকরণ করেন। তাঁর আচার্যদের মধ্যে ছিলেন স্বামী ভূতেশানন্দজি, গম্ভীরানন্দজি, বোধাত্মানন্দজি এবং অন্যান্যরা। 1964 সালে স্বামীজির জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সাধু সম্মেলনে তিনি দেখেছিলেন তখনকার সংঘের নক্ষত্রমণ্ডলীকে। তার স্মৃতি, সেখানে ছিলেন নিখিলানন্দজি, প্রভুবানন্দজি মতো ব্যক্তিত্বরা। প্রভু মহারাজ তখন সাধারণ সম্পাদক, স্বামী রঙ্গনাথানন্দজি, লোকেশ্বরানন্দজি, এমনকি হিরণময়ানন্দজি প্রভৃতি আরও অনেকে ছিলেন, কিন্তু তারা তখনও অপেক্ষাকৃত বয়সে কনিষ্ঠ। জ্যোতিষ্বরানন্দজি সভাপতি ছিলেন, তিনি তখন সংঘের একমাত্র সহ অধ্যক্ষ। প্রেসিডেন্ট স্বামী মাধবানন্দজি তখন উরুর অস্থি ভেঙে যাওয়ায় চলাফেরা করতে পারছেন না, তাই জ্যোতিষ্বরানন্দজি সভাপতিত্ব করেছিলেন। যতক্ষণ অন্যেরা বলছিলেন সভার পরিবেশ হালকা চালে আর আনন্দময় ছিল, কিন্তু যখন জ্যোতিষ্বরানন্দজি বলতে উঠলেন সেখানকার সমস্ত পরিবেশটাই বদলে গেল। আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে আধ্যাত্মিকতাময় এক পরিমণ্ডল। তখন সেটি পাল্টে হয়ে গেল আধ্যাত্মিকতাময় এক পরিমণ্ডল। তিনি কেবল 10টি বা 15টি বাক্য বলেছিলেন। তিনি বললেন, কোনো সন্ন্যাসী বড়াই করছেন যে তারা সংঘে 40 বা 50 বছর ধরে আছেন, কিন্তু যদি আমাদের আধ্যাত্মিকতার বৃদ্ধি না হয় তবে সংঘে থেকে লাভ কী? বারবার তিনি বললেন যে আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে হবে। তার কথাগুলি যেন চাবুকের মতো সাধুদের বিবেকের ওপর আছড়ে পড়ছিল। এই ঘটনাটি মহারাজের মনে এমন দাগ কেটে দিয়েছিল যে তার জীবনের প্রান্ত ভাগেও তিনি এইটি বারবার উল্লেখ করতেন। শারীরিক অসুস্থতার কারণে তার ব্রহ্মচর্য দীক্ষা হয় পরের বছর 1968 সালে। নাম হয় ব্রহ্মচারী পরেশ চৈতন্য। এর পরের বছরই
1969 সালে তার সন্ন্যাস হয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে। নাম হয় স্বামী শিবময়ানন্দ। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।